আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো মিয়ানমারের রাজধানী, প্রাক্তন রাজধানী আর কি, ইয়াঙ্গুন শহর থেকে আপনারা কিভাবে কম খরচে মিয়ানমার ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবেন। আসলে ট্যাক্সিতে গেলে অনেক টাকা ভাড়া পড়ে, প্রায় 22,000 25,000 চ্যাট আর কি, মিয়ানমার কারেন্সি। তা আমরা 500 চ্যাট বা 500 মিয়ানমার কারেন্সিতে কীভাবে আমরা যেতে পারি। এই যে এটা হলো মিয়ানমারের এয়ারপোর্টগামী বাসের ভিতরের দৃশ্য। সম্পূর্ণ বাসটা এসি। আসলে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট আর মিয়ানমার পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে মিয়ানমারের পাবলিক ট্রান্সপোর্ট অনেক উন্নত আমাদের ঢাকা শহর চাইতে। এই যে দেখুন একটা পুরোনো মসজিদ, প্রাচীন মসজিদ। এই মসজিদ সম্পর্কে আমি অলরেডি একটা পোস্ট দিছি। ওই যে এটা হলো সোলে পাগোডা। এই বাসটা ছেড়ে যায় মূলত সোলে পাগোডার সামনে থেকেই, কাছ থেকেই। সোলে পাগোডা এখান থেকেই প্রথম স্টেশন। এখান থেকেই এয়ারপোর্টের কাছ দিয়ে অন্য একটা গন্তব্যে যায় এবং ওইখান থেকে আসার পথে এয়ারপোর্টের কাছ দিয়ে আসে। তো এই যে দেখুন মিয়ানমারের রাস্তাঘাট কত সুন্দর, কত প্রশস্ত এবং খুবই চড়া ওদের রাস্তাঘাটগুলো, এবং ওদের ট্রান্সপোর্টগুলোও আমি পূর্বেই বলছি খুব উন্নত। আসলে মিয়ানমারে পাবলিক ট্রান্সপোর্ট চড়ার ক্ষেত্রে আপনার একটা জিনিস অ্যালার্ট থাকতে হবে। অবশ্যই আপনারা সমপরিমাণ ভাড়া জেনে এবং ভাঙতি টাকা নিয়ে উঠবেন, কারণ মিয়ানমারে আমাদের দেশে বাসের মতো কোনো হেল্পার কন্ট্রাক্টর এগুলা নাই। তাদের বাসের ড্রাইভারের পাশেই একটা মেশিন আছে বা একটা বক্স আছে, সেখানে সমপরিমাণ ভাড়া আপনি দিবেন। দেওয়ার পর আপনি নির্দিষ্ট স্টপেজে এসে নেমে যাবেন। আর প্রত্যেকটা স্টপেজের পূর্বেই আপনার বাটন আছে সিটের পাশে, সেটা প্রেস করলে ড্রাইভার আপনাকে নামিয়ে দেবে, বা ড্রাইভারকে আপনি সরাসরিও বলতে পারেন আমি অমুক স্টেশনে নামব। আমরা যেহেতু চিনি না বা জানি না, তো এই ড্রাইভারকে বলছি যে এয়ারপোর্টের আমরা যাব, এয়ারপোর্টের কাছে আমাদের নামিয়ে দিতে। মূলত সেখানেই উনি আমাদের ড্রপ করে দেয়। আর গাড়িতে চড়ার ক্ষেত্রে মিয়ানমারে আমার আরেক রকম একটা অভিজ্ঞতা হয়েছে। আমি আসলে মিয়ানমারের গাড়িতে উঠছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। পরে আমার কাছে ছিল না, ভাঙতি ছিল না, মানে ভাড়া তো 400 চেট। তা আমার কাছে 1,000 চেটের নোট ছিল। এখন আমি তো ওটা ড্রাইভারকে বলতেছি, ড্রাইভার আমাকে চেঞ্জ করে বা রিটার্ন ব্যালেন্স ফেরত দিবে না, বলতেছে মেশিনে দিয়ে দিতে। তো এখন আমার কথা হলো, এমনি আমি পূর্বে একটা ভিডিওতে শেয়ার করছি, মিয়ানমারে এসে এমনি লস করছি প্রায় মিয়ানমার 1,00,000 চ্যাট আমার সাথে প্রতারণা করছে চিটাররা ওইখানের। যাই হোক, তা আমি এখানে বাড়তি ভাড়া দেবো না। এই যে দেখুন তাদের গেটগুলা খুলে গেল, যাত্রী নেমে গেল। আর তারা যত্রতত্র যাত্রী ওঠানামা করে না, তারা নির্দিষ্ট স্টপেজে এবং যাত্রী ছাউনি থেকে যাত্রী তুলে এবং যাত্রী ছাউনিতে এসেই ড্রপ করে। তারপর যাই হোক, আমি গাড়ির ভিতর দিয়ে একজনকে জিজ্ঞাসা করলাম কারো কাছে ভাঙতে আসেনি, 500 চ্যাট আছে কিনা। তারা আমাকে বলল যে নাই। পরবর্তীতে এক ভদ্রলোক উঠে এসে তো উনি ওনার কাছ থেকে 400 চ্যাট ভাড়া দিয়ে দিল। তো আমি বললাম যে ঠিক আছে, আমি নেমে ভাঙ্গিয়ে তোমাকে দিয়ে দিব। পরে ও বলল লাগবে না, আমি তোমার আগের স্টপেজেই নামবো। তো যাই হোক, লোকটার সাথে কথাবার্তা বললাম, যে ওনার পেশা সম্পর্কে জানতে চাইলাম। উনি বলল উনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার। তো আমি বললাম এখান থেকে কোরিয়াতে মানুষ যায় কিনা কাজের জন্য। বলল যে না, তবে কোরিয়া ভাষাটা মিয়ানমারে খুব চাহিদা। এই যে দেখুন তাদের যাত্রী ছাউনি বাস। উনি কোরিয়ার একজন ভাষা প্রশিক্ষক। তো যাই হোক, খুবই ভদ্রলোক, খুবই ভালো লোক ছিল। আসলে যে কোনো দেশে ভালো মন্দ নিয়েই আছে, তবে মিয়ানমারে আমি মনে করি খারাপের চেয়ে সম্ভবত ভালোর সংখ্যাটাই বেশি। সাধারণ মানুষজন ওরা অনেক সহজ সরল। যাই হোক, এই যে দেখুন ওনাদের শহরের রাস্তাগুলো, দালান কোঠা খুবই সুন্দর এবং ভালো লাগলো। মিয়ানমার ভ্রমণ সম্পর্কে ইতিপূর্বেই আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা সেগুলোও দেখে আসতে পারেন, কিভাবে কম খরচে মিয়ানমার ভ্রমণ করতে পারেন বা করতে পারেন। এবং স্টার কাবাব রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি। ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা মিয়ানমারটা অতি সহজে বা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে আপনাদের হেল্প হবে। তো যাই হোক, আজ আমি এয়ারপোর্টে যাচ্ছি মূলত চেনার জন্য। আমার এক পরিচিত হোস্টেলে পরিচয় হয়েছে এক বাংলাদেশি ভাইয়ের সাথে, সাব্বির ভাই। মূলত ওনার শুরুতেই ওনার ভিডিও আমি বা ছবি দেখেছেন। উনি আজকে মিয়ানমার থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে যাবে। তো মিয়ানমার থেকে ইন্ডিয়ার ভিসাও খুব সহজে তোলা যায়, মাত্র একদিনে উনি ইন্ডিয়ান ভিসা পেয়েছে উইদাউট পেমেন্টে। যাই হোক, ইন্ডিয়া হয়ে বাংলাদেশ গেলে খরচটা কমে, যেহেতু মিয়ানমার থেকে সরাসরি ফ্লাইট নেই ঢাকাগামী।
তা এই জন্য আমি ওনাকে বাসে তুলে দিতে যাচ্ছি। আর আগামীকালকে আমার ফ্লাইট হচ্ছে মিয়ানমার ইয়াঙ্গুন থেকে ভিয়েতনাম হানয়ের উদ্দেশ্যে। তো আমারও যাত্রাপথটা একটু চেনা দরকার আছে, তাই আমি ওনাকে এয়ারপোর্টে তুলে দিতে যাচ্ছি। যাই হোক, বিদেশের বাড়িতে একজন আরেকজনের এয়ারপোর্টে তুলে দেওয়ারও একটা আনন্দ আছে। তো সেই সাথে আপনাদের ভিডিও করে দেখার এবং পাবলিক গাছের ভ্রমণের অভিজ্ঞতাটাও শেয়ার করলাম। দেখছেন এদের রাস্তার কত সুন্দর প্রাকৃতিক, এই যে এই পাশে একটা পার্কের মতো একটা দৃশ্য আছে, খুবই সুন্দর বা ভালো লাগে। আসলে আমরা বলি আমাদের দেশই নাকি সবুজ, দেখ আমাদের দেশের বাইরে অনেক সবুজ শ্যামল দেশ আছে। আমাদের দেশে বর্তমান তো ভূমিদস্যুরা বা যারা বন খেকোরা গাছপালা কেটে উজাড় করে ফেলছে, তাদের দেখেন এই যে একটা আন্ডার পাস, কি সুন্দর উন্নত। আসলে মিয়ানমার এখন রাজনৈতিক অস্থিরতার কারণে, পরিস্থিতির কারণে একটু অবস্থা খারাপ। তা না হলে এটা নাকি আরো এই যখনই ওই সরকার ছিল, সরকারের যখনই নির্বাচন হইতো তখন নাকি আরো উন্নত, আরো জাঁকজমক, আরো লাইটির জাক্কা ছিল। তবে মিয়ানমারেও সাধারণত লোডশেডিং দেখছি, তবে আমাদের দেশের মতো তো না। আর তাদের গাড়িগুলাও খুবই উন্নত, লক্কর জক্কর ভাঙ্গাচুরা গাড়ি আমার চোখে পড়ে নাই। আর শৃঙ্খলা, আর মোটর সাইকেল নাই বললেই চলে। মোটর সাইকেল আমি দেখি নাই, মোটর সাইকেল অনলি শুধু ট্রাফিক পুলিশ চালায়, অন্য অন্য লোকের মোটর সাইকেল চালানো নিষিদ্ধ, এটা সেফটির কারণে। আসলে এটা একটা ভালো উদ্যোগ বলা যায়। যাই হোক, এই যে দেখুন রাস্তার দৃশ্যগুলা। তো পরবর্তী ভিডিও আমার দেখবেন অবশ্যই, সেই ভিডিওতে আমি শেয়ার করবো মিয়ানমার ইমিগ্রেশন অভিজ্ঞতা এবং ভিয়েতনামের ইমিগ্রেশন অভিজ্ঞতা এবং বিমান ভাড়া কত পড়লো মিয়ানমার থেকে ভিয়েতনাম হানয়। আসলে শুধু শুধু একটা দেশ ঘুরে তো খরচ বাড়িয়ে লাভ নেই, তো সুতরাং ভাবলাম যে ঢাকা থেকে যেহেতু ভিয়েতনামের ফ্লাইট নাই, তাই মিয়ানমার হয়েই ভিয়েতনাম যাই, যেহেতু এখান থেকে সরাসরি ফ্লাইট আছে এমএআই মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, সেটা এই যে তাদের ওভারব্রিজ। আসলে তা মিয়ানমারের আমরা যেরকম তুচ্ছ তাচ্ছিল্য বলি বা করি বা রোহিঙ্গাদের উদ্দেশ্য করে বলি, আসলে দেশটা ওরকম না। দেশটা তাদের চাইতেও আপনাদের ধারণার চাইতে অনেক উন্নত, অনেক এগিয়ে। আর রোহিঙ্গারা মূলত মিয়ানমার আমাদের বাংলাদেশের চাইতে প্রায় না হলে 4 গুণ বড় হবে। রোহিঙ্গারা বাস করে একটা রাজ্য, রাখাইন রাজ্যে, সেটা ইয়াঙ্গুন থেকে অনেক দূরে, আমাদের বাংলাদেশের কাছাকাছি, কক্সবাজারের কাছাকাছি। যাই হোক, মিয়ানমারের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি অনেক ভালো, সুন্দর। এখানে আপনাদের ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই সুযোগ সুবিধা রয়েছে এখানে। এই যে আর এই বাসটা মূলত আপনার একবারে এয়ারপোর্টে নামিয়ে দিবে না, এয়ারপোর্টে থেকে কিছুটা দূরত্বে আপনাদের নামিয়ে দিবে একটা গোল চক্করের পাশে। সেখান থেকে আপনারা রোড ক্রস করে সোজা হেঁটে যাবেন। সোজা হাঁটলে 10 মিনিট লাগবে, 10 থেকে 15 মিনিট লাগবে আপনার এয়ারপোর্ট পৌঁছাতে। আর না হয় এই যে একটা পার্ক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পার্কটা, খুবই মনোরম দৃশ্য। আর না হয় আপনার ওইখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নেবেন, 3,000 থেকে 5,000 চেট নেবে, তাহলেও আপনাদের অনেক খরচ কমে। তো আমি মূলত হেঁটেই গেছি, যেহেতু আমার সাথে একটা স্পেনের নাগরিক ছিল, ও যাবে এয়ারপোর্টে। তো ওকে বললাম যে ঠিক আছে আমরা নেমে একটা ট্যাক্সি নিয়ে নিব, ওর কাঁধে 2টা ব্যাগ। ও বললো না না, আমি সমস্যা নাই, আমার যথেষ্ট সময় আছে, আমি হেঁটেই যাবো। চিন্তা করলাম যে ইউরোপের লোক, স্পেনের লোক, ও যেহেতু হেঁটে যাবে, তা আমার তো কাঁধের কোনো ব্যাগ নাই, আমার ট্রলি ব্যাগ। এই যে দেখুন পার্কটা কি সুন্দর রাস্তার পাশেই। তো আমি বললাম ঠিক আছে আমরা দুজনে চলি। ওর সাথে কথা বলতে বলতে হাঁটা ধরলাম, এই যে তাদের বাস স্টপেজগুলো। তা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে এয়ারপোর্টের কাছাকাছি একটা চেকপোস্ট আসলো, পুলিশ আমাদের দুজনকে ডাকলো। আমরা রাস্তার অপোজিট পাশে ছিলাম, আমাদের নিয়ে গেল। আমি তো মোটামুটি ভয় পেয়ে গেছিলাম চেকপোস্টে। তো যাই হোক, ওর পাসপোর্ট বের করে দেখালো। তো কোথা থেকে আসছে জিজ্ঞেস করলো, বললো আমি স্পেন থেকে আসছি। পরে আমার পাসপোর্টও দেখলো, আমাকে বললো কোথায় থেকে আসছো, আমি বললাম বাংলাদেশ থেকে। আসলে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু বাংলাদেশিদের সবখানে একটা হয়রানির শিকার হতে হয়, একটা ভয় ভয় লাগে, এমনি যুদ্ধ পরিস্থিতির একটা দেশ। তো যাই হোক, কোনো ঝামেলা হয় নাই। পরে ওরা জিজ্ঞাসা করে আমাদের পাসপোর্ট দিয়ে দিছে। আমরা দুজনে আবার হেঁটে হেঁটে এয়ারপোর্টে চলে আসছি। প্রথমে পড়বে আপনার ডোমেস্টিক টার্মিনাল, তারপরে পড়বে আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট টার্মিনাল। আর বাসের পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে ভ্রমণ করবেন সেই বিষয়টা তো আপনাদের শেয়ার করলাম, আর পুলিশি অভিজ্ঞতার কথাও শেয়ার করলাম, আর মিয়ানমারের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে আমি চেষ্টা করি ভালো কিছু করার বা দেখানোর, কম খরচে ভ্রমণ করার। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন, লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও মাঝে
দেখার সুযোগ করে দিতে পারেন বা দেখাতে পারেন। আর কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এটা হলো এয়ারপোর্টের দৃশ্য। পরবর্তী ভিডিওতে আমি এয়ারপোর্ট সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত ইমিগ্রেশন সম্পর্কে এবং আমার ভিয়েতনাম জার্নি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।